আজকের এপিসোডে আমরা কথা বলতে চলেছি দয়ার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে। বাংলা গদ্য সাহিত্যে তার অবদান সম্পর্কে কিছু সেলফ স্টাডি ভিত্তিক আলোচনা, ব্যাখ্যা, কিছু বিশ্লেষণ করব আজকের এপিসোডে। একটু ধৈর্য সহকারে, একটু আগ্রহ ভরে এপিসোডটা আপনারা দেখুন। আশা করছি আপনারা কিন্তু বিদ্যাসাগর সম্পর্কে টোটালি একটা কনফিডেন্স, টোটালি একটা কনসেপ্ট, টোটালি একটা বেসিক ধারণা আপনারা তৈরি করে নিতে পারবেন এই এপিসোড থেকে। বিদ্যাসাগর মহাশয়ের কিন্তু জীবৎকালটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি 1820 সাল থেকে 1891, অর্থাৎ এই সময়কালের মধ্যেই কিন্তু তিনি তার যাবতীয় ক্রিয়াকর্ম করে গিয়েছেন। প্রথমেই তো আমরা লক্ষ্য রাখবো বিদ্যাসাগর মহাশয়ের অমুদ্রিত গ্রন্থের দিকে। যদিও আমরা এখানে পেন্টিং মিস্টেক হয়েছে আমাদের, সরি ফর দ্যাট। মুদ্রিত গ্রন্থ লেখা হয়ে গেছে, কিন্তু এটা হবে প্রথম অমুদ্রিত গ্রন্থ বাসুদেব চরিত, যেটি কৃষ্ণলীলা বিষয়ক গ্রন্থ। ভাগবতের দশম স্কন্ধের বিবরণ রয়েছে এতে। সেই সঙ্গে এটি 1847-এর পূর্বে রচিত হয়। এটি হবে অমুদ্রিত গ্রন্থ। কেমন? বেশ। সেই সঙ্গে আরেকটি অমুদ্রিত গ্রন্থ হলো ঋজুপাঠ, যেটি 1851 থেকে 1852 সালে রচিত হয়। সেই সঙ্গে ঋজুপাঠ শুধু জানলেই হবে না, জানতে হবে যে সংস্কৃত কাব্য, মহাকাব্য থেকে গদ্যাংশ পদ্যাংশ নিয়ে এটি রচনা করেছেন। বেশ, প্রথম অমুদ্রিত গ্রন্থ হিসেবে এই দুটি গ্রন্থ জেনে রাখলেই চলবে, এবং সেই সঙ্গে ব্র্যাকেটে যেগুলো আমরা উল্লেখ করেছি এইগুলো একটু জেনে রাখবেন, তাহলেই কিন্তু চলবে। সেটা আপনি এসএসসি দিন, নেট সেট পরীক্ষা দিন, টেট দিন, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ, এর মধ্যে থেকেই আসে। চলে যাব পরবর্তী অংশে, অনুবাদমূলক গ্রন্থ। এক্ষেত্রে বিদ্যাসাগর মহাশয়ের অনুবাদমূলক গ্রন্থ অনেকগুলো রয়েছে, যার মধ্যে রয়েছে বেতাল পঞ্চবিংশতি, যার মধ্যে রয়েছে বাঙ্গালার ইতিহাস, যার মধ্যে রয়েছে শকুন্তলা, যার মধ্যে রয়েছে সীতার বনবাস এবং ভ্রান্তিবিলাস। প্রথমেই বেতাল পঞ্চবিংশতি। দেখুন, বেতাল পঞ্চবিংশতির সঙ্গে যে তথ্যটা আমাদেরকে অবশ্যই জানতে হবে সেটা হলো 1847-এ এটি প্রকাশিত হয়, এবং সেই সঙ্গে হিন্দি কবি লাল্লুজির বৈতাল 25 অবলম্বনে এটি রচিত। ব্যাস, বেতাল পঞ্চবিংশতি সম্পর্কে জাস্ট এটুকু ধারণা জানলেই চলবে। নেক্সট, বাঙ্গালার ইতিহাস। বাংলার ইতিহাস কিন্তু করবেন না, এখানে স্পেলিংটা লক্ষ্য করুন, বাঙ্গালার ইতিহাস, যেটি 1848 সালে প্রকাশিত হয় এবং মার্সম্যানি দ্য হিস্ট্রি অফ বেঙ্গল অবলম্বনে রচিত। নেক্সট, শকুন্তলা। 1854 সালে এটি প্রকাশিত হয়, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটক অবলম্বনে এটি রচিত। সীতার বনবাস 1860, ভবভূতির উত্তরামচরিত এবং বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে এটি রচিত হয়েছে। এবং শেষে রয়েছে ভ্রান্তিবিলাস, 1869 সালে এটি প্রকাশিত হয়, শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স অবলম্বনে এটি রচিত হয়েছে। অর্থাৎ বিদ্যাসাগর মহাশয়ের অনুবাদমূলক গ্রন্থ বললে কিন্তু এই কটা বললেই চলবে, আর এই কটার মধ্যেই কিন্তু আসবে বেতাল পঞ্চবিংশতি, বাঙ্গালার ইতিহাস, শকুন্তলা, সীতার বনবাস এবং ভ্রান্তিবিলাস। এবার আমরা চোখ রাখব মৌলিক রচনার দিকে, অর্থাৎ বিদ্যাসাগর মহাশয় নিজে থেকে স্বতন্ত্রভাবে, ইউনিকভাবে যে রচনা করেছেন সেগুলো। এক্ষেত্রে সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব, যেটি 1853 সালে প্রকাশিত হয়েছিল তত্ত্ববোধিনী পত্রিকায়। ওনার দ্বিতীয় মৌলিক রচনা বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদিশক প্রস্তাব, যা 1855 সালে প্রকাশিত হয়। তৃতীয়, বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদিশক বিচার। প্রথম খণ্ড দেখুন পরবর্তী পেজে রয়েছে 1871, এবং দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় 1873-এ। অর্থাৎ বিদ্যাসাগর মহাশয় যে বহু বিবাহ রহিত করেছিলেন এবং সেই সঙ্গে বিধবা বিবাহ দূরীকরণ করেছিলেন, উচ্ছেদ করেছিলেন, সেটাও কিন্তু সে সম্পর্কে তিনি মৌলিক গ্রন্থ রচনা করেছেন। এবং এই গ্রন্থগুলো পাঠ করলে কিন্তু আপনারা এই বিধবা বিবাহের সম্পর্কে বিদ্যাসাগর মহাশয়ের অবদান কী আছে, বহু বিবাহ রহিত করার পেছনে বিদ্যাসাগরের কী গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেগুলো আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবেন। এক্ষেত্রে এই পেজগুলোর যদি পিডিএফ সংগ্রহ করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। নির্দিষ্ট সময়ে কিন্তু এগুলো সম্পূর্ণ পিডিএফ আকারে কিন্তু আপনারা টেলিগ্রাম গ্রুপ থেকে সংগ্রহ করে নিতে পারবেন। এরপর আপনারা চাইলে নিজেদের মোবাইলে, নিজেদের ল্যাপটপে, নিজেদের কম্পিউটারেও কিন্তু আপনারা এগুলো সংগ্রহ করে রাখতে পারেন, এই মোতাবেক পড়তে পারেন, কিংবা আপনারা চাইলে কিন্তু প্রিন্ট আউটও করে নিতে পারেন। সমস্ত রকমভাবেই কিন্তু এই পিডিএফগুলো রেডি রয়েছে। পরবর্তী অংশে আসি স্মৃতিচারণা ও আত্মজীবনীমূলক গ্রন্থ।
এক্ষেত্রে বিদ্যাসাগর মহাশয়ের স্মৃতিচারণা ও আত্মজীবনীমূলক গ্রন্থ মূলত দুটি, যার মধ্যে প্রথমে রয়েছে প্রভাবতী সম্ভাষণ, যা 1863 সালে প্রকাশিত হয়, আর দ্বিতীয় রয়েছে বিদ্যাসাগর চরিত, যা 1891 সালে প্রকাশিত হয়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই বিষয়টা জানতে হবে যে এই বিদ্যাসাগর চরিত কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের একটি অসম্পূর্ণ রচনা। সেটা ক্লিয়ার করতে পারলাম? প্রশ্ন কিন্তু এটাতেই আসে, প্রভাবতী সম্ভাষণও যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে বিদ্যাসাগর চরিত এই কারণেই গুরুত্বপূর্ণ কেননা এটি কিন্তু অসম্পূর্ণ রচনা বিদ্যাসাগর মহাশয়ের। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? বেশ, পরবর্তী অংশে আসি, ব্যঙ্গ প্রধান রচনা। এক্ষেত্রে বিদ্যাসাগর মহাশয়ের ব্যঙ্গ প্রধান রচনা রয়েছে তিনটি। কি কি? অতি অল্প হইল, আবার অতি অল্প হইল এবং রত্ন পরীক্ষা। এর মধ্যে প্রথমেই যেটা রয়েছে অতি অল্প হইল 1873, পরবর্তী যেটা রয়েছে আবার অতি অল্প হইল, এই জায়গাটা লক্ষ্য করুন, এটাও কিন্তু 1873 একই সালে প্রকাশিত হয়েছে। তবে পার্থক্য এটাই, অতি অল্প হইল আর এটা হচ্ছে আবার অতি অল্প হইল। এবারে যেটা লক্ষ্য করতে হবে যে আবার অতি অল্প হইল এটা কিন্তু কস্যজিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে তিনি এটা রচনা করছেন, অর্থাৎ এখানে কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের একটা ছদ্মনাম কিন্তু আপনারা পেয়ে গেলেন। নেক্সট রয়েছে রত্ন পরীক্ষা, যেটি প্রকাশিত হয় 1886 সালে। এটাও কিন্তু দেখুন ছদ্মনামে লিখছেন বা বেনামে তিনি রচনা করছেন কি, কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য। এটা দেখুন ভাইপোষ্য আর এটা ভাইপো সহচরস্য, এই জায়গাগুলো লক্ষ্য করবেন, পার্থক্যগুলো লক্ষ্য করবেন, না হলে কিন্তু এই জায়গা থেকেই প্রশ্ন আসে, উত্তরও আপনার জানা থাকবে কিন্তু একটুখানি ভুলের জন্য কিন্তু আপনার নাম্বার কাটা যাবে, আর যদি নেগেটিভ মার্ক থাকে তাহলে তো আর কথাই নেই। বেশ, এবারে আসবো শিক্ষামূলক গ্রন্থ, যার মধ্যে রয়েছে দেখুন জীবনচরিত, যার মধ্যে রয়েছে বোধোদয়, যার মধ্যে রয়েছে বর্ণপরিচয়, যার মধ্যে রয়েছে কথামালা, যার মধ্যে রয়েছে ব্রজবিলাস। তবে এগুলোই শুধু জানলে হবে না, এ সম্পর্কে কিছু তথ্য জানতে হবে। যার মধ্যে প্রথমেই দেখুন রয়েছে জীবনচরিত, এটি 1849 সালে প্রকাশিত হয়। চেম্বার্সের বায়োগ্রাফি, এই যে বায়োগ্রাফি মানে আমরা জানি যে জীবনী, সেই জায়গা থেকে মনে রাখতে হবে যে জীবনচরিত, চেম্বার্সের বায়োগ্রাফি অবলম্বনে এটা রচিত। নেক্সট বোধোদয় 1851, চেম্বার্সের রুডিমেন্ট অব নলেজ, এই যে নলেজ মানে কি, বোধ বা জ্ঞান, সেই জায়গাটা থেকে আপনাদেরকে মনে রাখতে হবে, বোধ মানে নলেজ, জ্ঞান, সেই জায়গা থেকে মনে রাখতে হবে চেম্বার্সের রুডিমেন্ট অব নলেজ অবলম্বনে এটি রচিত। পরবর্তী অংশ হলো বর্ণ পরিচয়, যা 1855 সালে প্রকাশিত। 1 এপ্রিলে এটি প্রকাশিত হয়েছে, প্রথম ও দ্বিতীয় ভাগ একসঙ্গে। নেক্সট কথামালা 1856, ইসপের ফেবিলস অবলম্বনে এটি রচিত হয়। এবং শেষে রয়েছে ব্রজবিলাস, যা 1884 সালে কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য, দেখুন এখানেও আবার উল্লেখ করা হয়েছে, এই যে এখানে দেখুন রত্ন পরীক্ষা, কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য, এবং ব্রজবিলাস এটিও কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য ছদ্মনামে লিখছেন। আর কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে লিখছেন কোনটা, এই আবার অতি অল্প হইল। ব্যাস, এই তিনটে জিনিস মনে রাখতে হবে এই ছদ্মনামে রচনার ক্ষেত্রে, তাহলেই চলবে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বিদ্যাসাগর মহাশয়ের রচনা রয়েছে, যার মধ্যে রয়েছে আখ্যান মঞ্জুরি, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, ব্যাকরণ কৌমুদী এবং বিধবা বিবাহ ও যশোহর হিন্দু ধর্ম রক্ষিণী সভা। প্রথমেই আখ্যান মঞ্জুরি, যেটি প্রকাশিত হয় 1863 সালে এবং 3টি খণ্ডে এটি বিভক্ত। বেশ, এটুকু জানলেই চলবে। আর সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকার প্রকাশকালটা কিন্তু জানতে হবে 1851 সালে। নেক্সট রয়েছে ব্যাকরণ কৌমুদী, যা এক রাতের মধ্যে রচনা করেন, খুব গুরুত্বপূর্ণ, এটাই কিন্তু প্রশ্ন আসে, ইন্টারভিউ হলেও কিন্তু জিজ্ঞাসা করা হয় কিংবা বিভিন্ন কুইজ কন্টেস্টেও কিন্তু ধরা হয়। বিদ্যাসাগর মহাশয় এক রাতের মধ্যে রচনা করেছিলেন কোন গ্রন্থটি, না ব্যাকরণ কৌমুদী, একটা টোটাল ব্যাকরণ রচনা করে ফেলেছেন, ব্যাকরণের বই লিখে ফেলেছেন মাত্র এক রাতের মধ্যে। এছাড়াও রয়েছে বিধবা বিবাহ ও যশোহর হিন্দু রক্ষিণী সভা, যা কস্যচিৎ তত্ত্বান্বেষীয় ছদ্মনামে রচনা করছেন, অর্থাৎ এতক্ষণ আমরা কিন্তু কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য, এই সকল ছদ্মনামে কিন্তু আমরা পেয়েছিলাম, এই দুটো ছদ্মনাম পেয়েছিলাম। সেই সঙ্গে দেখুন আরেকটা ছদ্মনাম পাচ্ছি, যেটা হলো কস্যচিৎ তত্ত্বান্বেষীয়, এই ছদ্মনামটা, এবং সেই ছদ্মনামে কী রচনা করছেন, বিধবা বিবাহ ও যশোহর হিন্দু রক্ষিণী সভা। আরেকটা বিষয় জানতে হবে যে বিনয় পত্রিকায় 1884 সালে এই বিধবা বিবাহ ও যশোহর হিন্দু রক্ষিণী সভা প্রকাশিত হয়। ব্যাস, এইটুকু মানে এই যে ব্যাপারটা দেখালাম, দেখুন এই যে তথ্যগুলো দিলাম দুটো পেজের মধ্যে, এই পেজের মধ্যে এই যে দেখুন প্রথম অমুদ্রিত গ্রন্থ, অনুবাদমূলক গ্রন্থ, মৌলিক রচনা, পরবর্তী পেজে রয়েছে স্মৃতিচারণা ও আত্মজীবনীমূলক গ্রন্থ, ব্যঙ্গ প্রধান রচনা, শিক্ষা গ্রন্থ, এছাড়াও বিভিন্ন গ্রন্থ রয়েছে। এগুলো জানলেই কিন্তু আপনি বিদ্যাসাগর সম্পর্কে বলা চলে
90% জেনে গিয়েছেন। এছাড়াও কিছু ব্যতিক্রমধর্মী প্রশ্ন রয়েছে যেগুলো নিয়ে কিন্তু আমরা পরবর্তীকালে সময় হলে আলোচনা করব, সে নিয়ে কোনো চাপ নেই। আপনারা যদি ইন্টারেস্টেড থেকে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও বিদ্যাসাগর সম্পর্কে কিছু জানতে চাইলে আপনারা দেখুন এই যে রয়েছে যে বিদ্যাসাগরের প্রধান কীর্তি বঙ্গভাষা, এই কথাটা কে বলছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বিদ্যাসাগর বাংলা ভাষায় প্রথম যথার্থ শিল্পী, এরকমও বলা চলে। এই দুটো বক্তব্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর সম্পর্কে করেছেন। এগুলো কিন্তু অবশ্যই জেনে রাখবেন, কেমন? প্রশ্ন কিন্তু এরকমই আসবে। বেশ, পরবর্তী পেজে চলে যাব। এবারে কিন্তু বিদ্যাসাগর সম্পর্কে কিছু সেলফ স্টাডি ভিত্তিক আমরা আলোচনা করছি। এবারে কিছু আমরা এখানে প্রশ্ন যেভাবে আসে, যে কম্পিটিটিভ প্রশ্ন যেগুলো আসে বা যে মাল্টিপল টাইপের যে কোয়েশ্চেন আসে, সেগুলো একটু আমরা প্র্যাকটিস করে নেব। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো না জানলেই নয়, খুবই ইম্পর্টেন্ট, বিগত দিনে এসেছে, আগামী দিনে আসার সম্ভাবনা বেশি রয়েছে, সেগুলোই কিন্তু এখানে আমরা নিয়ে এসেছি। দেখুন, সম্পূর্ণ আলোচনাটা দেখলেই আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। বিদ্যাসাগরের প্রকৃত নাম কি? আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কেউ কেউ বলে দেবেন। এখানে দেখুন আমরা অপশানের মধ্যে উল্লেখ করেছি যে রসসাগর বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র রায়, ঈশ্বরচন্দ্র শর্মা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সঠিক উত্তর রয়েছে অপশান খতে, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় হলো বিদ্যাসাগরের প্রকৃত নাম। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? অনেকেরই কিন্তু এই বিষয়টা অজানা রয়েছে, অনেকে জানেন কিন্তু ভুল করে ফেলেন, সে কারণেই কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট, বিদ্যাসাগর কোন নামে স্বাক্ষর করতেন, সাইন করতেন কোন নামে? খুব ইম্পর্টেন্ট। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনারাও যেহেতু স্টুডেন্ট এবং আপনারাও যেহেতু জ্ঞাত, তাই আপনারা বুঝতে পারছেন এগুলো কতটা ইম্পর্টেন্ট। বিদ্যাসাগর কোন নামে স্বাক্ষর করতেন? কী কী অপশান রয়েছে? ঈশ্বরচন্দ্র শর্মা, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগর নাকি ঈশ্বরচন্দ্র শর্মা? অপশান ক এখানে সঠিক উত্তর, ঈশ্বরচন্দ্র শর্মা। ময়ের এই পাকার, এই বিষয়টা লক্ষ্য করুন, অর্থাৎ অপশান ক এখানে সঠিক উত্তর আসছে। নেক্সট, বিদ্যাসাগর নিজের মায়ের স্মৃতি রক্ষার্থে বীরসিংহ গ্রামে, অর্থাৎ নিজের বাসভূমি বা নিজের জন্মস্থান সেই বীরসিংহ গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং এই বিদ্যালয়টির নাম রেখেছিলেন কি? অপশান রয়েছে দেখুন, ভগবতী বিদ্যালয়, বীরসিংহ বিদ্যালয়, ভগবতী বিদ্যালয় নাকি ভবতারিণী বিদ্যালয়। কোনটা হবে? দেখুন, ভগবতী বিদ্যালয়ের বানানটা কিন্তু একটু লক্ষ্য করুন, দীর্ঘই দিয়েছি, হর্ষই দিয়েছি। অপশান ক এখানে সঠিক উত্তর, অর্থাৎ ভগবতী বিদ্যালয়, তয় হর্ষই। বেশ, পরবর্তী কোয়েশ্চেন 4 নম্বরে, বিদ্যাসাগরের প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাটির নাম কি? তিনি একটি পত্রিকা সম্পাদনাও করেছেন এবং সেটি সাপ্তাহিক পত্রিকা, যার নাম হলো সোমপ্রকাশ পত্রিকা। এছাড়াও দেখুন এখানে অপশান রয়েছে জ্ঞানাঙ্কুর, কিংবা রয়েছে গ্রামবার্তা প্রকাশিকা, কিংবা জ্ঞানাকার। এগুলো কিন্তু হবে না, সঠিক উত্তর সোমপ্রকাশ পত্রিকা। সোমপ্রকাশ পত্রিকার দ্বারকানাথ বিদ্যাভূষণও কিন্তু রয়েছেন, সেই জায়গা থেকে কিন্তু এটা বিদ্যাসাগর মহাশয়ের। যেটি ক্লিয়ার করতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন, বিদ্যাসাগর সম্পর্কে রবীন্দ্রনাথ তার কোন প্রবন্ধে বিদ্যাসাগরের চরিত্রের মূল্যায়ন করেছেন? খুব ইম্পর্টেন্ট, কেননা এই রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের সম্পর্কে কিংবা যে কোনো সাহিত্যিক সম্পর্কে যখন আলোচনা করা হবে, সেই সম্পর্কে যে উচ্চ স্তরের যে সাহিত্যিকরা রয়েছেন, যে গুরুদেব স্থানীয় সাহিত্যিকরা রয়েছেন, তারা যদি সেই সাহিত্যিক সম্পর্কে কিছু মন্তব্য করেন, কিছু আলোচনা করেন, কিছু উপাধি দিয়ে থাকেন, তাহলে কিন্তু সেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো জেনে রাখতে হবে। স্বাভাবিকভাবেই কিন্তু রবীন্দ্রনাথ তার কোন গ্রন্থে বিদ্যাসাগরের চরিত্রের মূল্যায়ন করেছেন, এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। অপশান রয়েছে চরিত্র পূজা, ছেলে ভুলানো ছড়া, চরিত্র পূজা নাকি ধম্মপাদ। সঠিক উত্তর রয়েছে কিন্তু অপশান গতে, অর্থাৎ চরিত্র পূজা। এক্ষেত্রে অপশান ক, অপশান গ দুটোই কিন্তু সঠিক, কেন দুটোতেই একই অপশান রয়েছে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, বিদ্যাসাগর তার শেষ জীবন কোথায় অতিবাহিত করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। কি? মেদিনীপুর তো তার জন্মস্থান, কারমাটারে, অচিনপুর নাকি গুরগাঁও? সঠিক উত্তর কিন্তু অপশান খতে রয়েছে, অর্থাৎ কারমাটারে বিদ্যাসাগর মহাশয় তার শেষ জীবন অতিবাহিত করেছিলেন। কোনটি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী। খুব ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। আত্মকথা, স্মৃতিকথামালা, আমার কথা নাকি আত্মচরিত? সঠিক উত্তর রয়েছে অপশান কতে, অর্থাৎ আত্মচরিত, বিদ্যাসাগর মহাশয়ের আত্মজীবনীমূলক রচনা। নিচের কোনটি শোকগাথা জাতীয় রচনা? কোনটি? প্রভাবতী সম্ভাষণ নাকি সীতার বনবাস নাকি কথামালা নাকি শকুন্তলা? সঠিক উত্তর হবে কিন্তু প্রভাবতী সম্ভাষণ, অর্থাৎ বন্ধুর কন্যার মৃত্যুতে শোকাহত হয়ে তিনি এটি রচনা করেছিলেন।
পরবর্তী পেজে চলে যাব। কোন বইতে প্রথম বিরাম চিহ্নের সফল ব্যবহার করা হয়? বিদ্যাসাগরের কোন বইতে এই বিরাম চিহ্নের প্রথম এবং সেই সঙ্গে সফল ব্যবহার ঘটছে? বর্ণপরিচয়, নাকি অপূর্ব ইতিহাস, নাকি ইতিহাস নাকি সীতার বনবাস, নাকি বেতাল পঞ্চবিংশতি? সঠিক উত্তর হলো অপশান ঘ, অর্থাৎ বেতাল পঞ্চবিংশতিতে বিদ্যাসাগরের হাতেই প্রথম বিরাম চিহ্নের সফল ব্যবহার ঘটেছিল। নেক্সট প্রশ্ন, ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করেছিলেন? কেননা আমরা একটু আগেই জানলাম যে বিদ্যাসাগর তো তার উপাধি, তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র শর্মা বন্দ্যোপাধ্যায়। তো সেক্ষেত্রে এই বিদ্যাসাগর উপাধিটা কে দিয়েছিলেন? না, এখানে অপশান রয়েছে কি প্রেসিডেন্সি কলেজ, বিদ্যাসাগর কলেজ, সংস্কৃত কলেজ, নাকি কলকাতা বিশ্ববিদ্যালয়? সঠিক উত্তর হলেও কিন্তু অপশান গ, অর্থাৎ সংস্কৃত কলেজ। সেই সঙ্গে আরেকটা বিষয় জানতে হবে, এই সংস্কৃত কলেজই কিন্তু হরপ্রসাদকে শাস্ত্রী উপাধি দিয়েছিল। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। সেই যে চর্যাপদের যে হরপ্রসাদ শাস্ত্রী, চর্যাপদের আবিষ্কারক, সেই হরপ্রসাদ শাস্ত্রীকে কিন্তু এই সংস্কৃত কলেজই শাস্ত্রী উপাধি দিয়েছিল। আরেকটা বিষয় জানতে হবে যে এই বিদ্যাসাগর যে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় যে বিদ্যাসাগর উপাধিটি সংস্কৃত কলেজ থেকে পেলেন, সেটা কত সালে পেলেন, কত বছর বয়সে এই উপাধি পেয়েছিলেন, সেটা যদি আপনারা জানেন তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান। যদি ভুল হয় আমি সংশোধন করে দেবো পরবর্তী নেক্সট এপিসোডে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। বিদ্যাসাগর রচিত শব্দমঞ্জরি কী জাতীয় রচনা? এটি কিন্তু কি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শব্দমঞ্জরি অর্থাৎ একটা অভিধান, এটা একটা অভিধান, বাংলা অভিধান, ছোট গল্প, প্রবন্ধ, নাকি কাব্য? আমি কিন্তু একটু আগেই বলে দিলাম এটা কিন্তু একটা অভিধান, অর্থাৎ বাংলা অভিধান। যেমন এক রাতের মধ্যে একটা ব্যাকরণ বই লিখেছেন, আবার ঠিক একইভাবে দেখুন শব্দমঞ্জরি তার একটা বাংলা অভিধান লিখেছেন, অর্থাৎ অপশান ক, 11 প্রশ্নটি অপশান ক এখানে সঠিক উত্তর। নেক্সট, বিদ্যাসাগর রচিত সীতার বনবাসকে কান্নার জোলাপ কে বলেছেন? খুবই ইম্পর্টেন্ট। প্রমোদ চৌধুরী বলেছেন, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, নাকি সোমনাথ মিত্র বলেছেন? সঠিক উত্তর কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্যাসাগর মহাশয়কে সীতার বনবাস বলেছে, রচনাটিকে বলেছেন কান্নার জলাপ। অ্যাকচুয়ালি বিদ্যাসাগর মহাশয়ের সাথে বঙ্কিমচন্দ্রের কিন্তু অনেকটা মতবিরোধ ছিল, যে জায়গাটা কিন্তু এই কারণে কখনো বিদ্যাসাগর মহাশয় বঙ্কিমচন্দ্রকে নানান কটূক্তিও করেছেন অনেক সময়, আবার বঙ্কিমচন্দ্রও কিন্তু বিদ্যাসাগরকে ছেড়ে কথা বলেননি। তিনিও কিন্তু বারংবার বিভিন্ন সময় তাকে কিন্তু নানান বাক্যবাণে আঘাত করেছেন। করুণা সাগর বিদ্যাসাগর বইটি কার লেখা? ইন্দ্রমিত্র, ইন্দ্রনাথ সরকার, ইন্দ্রনাথ মিত্র, নাকি ইন্দ্রনাথ শীল? সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর রয়েছে কিন্তু অপশান কতে, অর্থাৎ ইন্দ্রমিত্র, অর্থাৎ অপশান ক। 13 প্রশ্নটির সঠিক উত্তর অপশান ক, এটা মনে রাখো, ইন্দ্রমিত্র। কেননা দেখুন প্রত্যেকটাতে ইন্দ্রনাথ রয়েছে, এটা হচ্ছে ইন্দ্রমিত্র। বিদ্যাসাগর ও বাঙালি সমাজ বইটি কার লেখা? অর্থাৎ বিদ্যাসাগরকে নিয়ে যে বইগুলো লেখা হয়েছে সে প্রসঙ্গেও কিন্তু একটু জেনে রাখতে হবে। বিদ্যাসাগর ও বাঙালি সমাজ, এক্ষেত্রে এই বইটি কার লেখা? বিনয় রায়, বিনয় ঘোষ, বিনয় মজুমদার, নাকি বিনয় বন্দ্যোপাধ্যায়? আমরা কিন্তু দেখুন একদম হাইলাইট করে ডান দিকে উত্তরগুলোও এখানে দিয়ে রেখেছি, আপনারা চাইলে এইভাবে প্র্যাকটিসও করতে পারেন, কিংবা আপনারা এইগুলো দেখে দেখে পড়তেও পারবেন। সব রকমভাবেই কিন্তু এই পিডিএফ রেডি রয়েছে। আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে যান, সেখান থেকে কিন্তু এই পিডিএফ আপনারা পেয়ে যাবেন। এখানে সঠিক উত্তর হলো বিদ্যাসাগর ও বাঙালি সমাজ বইটির লেখক অপশান গ, অর্থাৎ বিনয় ঘোষ। নেক্সট, জি.টি. মার্শাল সাহেবের অনুরোধে বিদ্যাসাগর কোন বইটি লেখেন? বেতাল পঞ্চবিংশতি, কথামালা, বর্ণপরিচয়, নাকি আখ্যান মঞ্জরি? কোনটি হবে? অপশান খ এখানে সঠিক উত্তর, অর্থাৎ আখ্যান মঞ্জরি বইটি লেখেন জি.টি. মার্শাল সাহেবের অনুরোধে বিদ্যাসাগর মহাশয়। নেক্সট, বাল্যবিবাহের দোষ কি জাতীয় রচনা? তিনি বাল্যবিবাহকে কিন্তু একেবারেই মেনে নিতে পারেননি, তিনি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, এর বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন, এবং এই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু তিনি একটি বইও লিখে ফেলেছেন যার নাম বাল্যবিবাহের দোষ। এটি কি জাতীয় রচনা? কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাকি প্রবন্ধ? সঠিক উত্তর হলো কিন্তু প্রবন্ধ। এটা নিয়ে একটা দীর্ঘ প্রবন্ধ তিনি লিখেছেন। পরবর্তী পেজে চলে যাব 17 নম্বর প্রশ্ন। অপূর্ব ইতিহাস কার লেখা? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরগুপ্ত, নাকি রামমোহন? কোনটা হবে? সঠিক উত্তর কিন্তু অপশান গ, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা অপূর্ব ইতিহাস। দ্য এক্সিল অফ সাইট নামে সীতার বনবাস গ্রন্থটিকে ইংরেজি অনুবাদ করেন এইচ জন হার্ডিং, নাকি এস জন হার্ডিং, নাকি জন হার্ডিং, নাকি সি জন হার্ডিং? অপশান ক এখানে সঠিক উত্তর, এইচ জন হার্ডিং। 19 নম্বর প্রশ্ন, সিলেকশন ফ্রম ইংলিশ লিটারেচার গ্রন্থটি কার রচনা?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের, নবীনচন্দ্র সেনের নাকি প্রমথ চৌধুরীর? সঠিক উত্তর হবে কিন্তু অপশান ক, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। ম্যারেজ অফ হিন্দু উইডো, উইডো বলতে আমরা জানি বিধবা, হিন্দু বলতে আমরা জানি হিন্দু ধর্মাবলম্বী, ম্যারেজ বলতে আমরা জানি বিবাহ। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি এখানে কোনটা সঠিক উত্তর হবে। গ্রন্থটির ইংরাজি অনুবাদ, কোন গ্রন্থের ইংরাজি অনুবাদ? রত্ন পরীক্ষা নিশ্চয়ই হবে না, অতি অল্প হইলেও হবে না, কাদম্বরী তো হবেই না, তাহলে কোনটা হবে? আমরা কিন্তু এখানে অর্থ পরিষ্কারভাবে বুঝে গেছি, ম্যারেজ মানে বিবাহ, হিন্দু মানে হিন্দু ধর্মাবলম্বী, উইডো মানে বিধবা। অর্থাৎ বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদিশয়ক প্রস্তাব, এই গ্রন্থের ইংরেজি অনুবাদ হলো ম্যারেজ অফ হিন্দু উইডোজ। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? খুবই ইম্পর্টেন্ট প্রতিটা প্রশ্ন আমরা কিন্তু বাছাই করে করে ধরে ধরে কিন্তু সেগুলো বের করে নিয়ে এসেছি। এগুলো কিন্তু আপনারা মনে রাখুন, প্র্যাকটিস করুন, সংগ্রহ করে রাখুন, আপনাদের কাজে লাগবে, সেটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। বিদ্যাসাগর থেকে প্রশ্ন এলে কিন্তু এর মধ্য থেকেই পাবেন, আমরা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। নেক্সট, হার্ট অফ বেঙ্গলি মাদার, বিদ্যাসাগর সম্পর্কে কে এই মন্তব্য করেছেন? স্বপন বসু, মধুসূদন দত্ত, বিহারীলাল সরকার নাকি বিনয় ঘোষ? সঠিক উত্তর কিন্তু মধুসূদন দত্ত। বিদ্যাসাগর মহাশয় মধুসূদন দত্ত যখন বিদেশে ছিলেন তখন যে আর্থিক অনটনে পড়ে গিয়েছিলেন, দেনায় পড়ে গিয়েছিলেন, সেই সময় কিন্তু বিদ্যাসাগর মহাশয় এই মধুসূদন দত্তকে টাকা পাঠিয়েছিলেন, তাকে নানাভাবে সাহায্য করেছিলেন। সেই জন্য কিন্তু মধুসূদন দত্ত একসময় বিদ্যাসাগরকে নিয়ে কবিতাও লিখেছেন, দয়ার সাগর করুণার সিন্ধু তুমি এই জানে মনে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে। আবার ঠিক একইভাবে তার প্রতি কৃতজ্ঞতাও স্বীকার করেছেন। এই যে দেখুন, হার্ট অফ বেঙ্গলি মাদার বলে বিদ্যাসাগরকে মন্তব্য করছেন, সম্বোধন করছেন। পরবর্তী অংশে আসি, বিদ্যাসাগর সম্পর্কে কে বলেছেন হি ইজ অনলি প্রাইমারি মেকার? প্রাইমারি বলতে ওই যে বর্ণ পরিচয় প্রথম ভাগ, সেই জায়গাটাতে কথা বলছে। কে বলেছেন? বিনয় ঘোষ, বিহারীলাল সরকার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি স্বপন বসু? এই কথাটা নিশ্চয়ই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ই বলতে পারেন। দেখুন এখানে কি বলা আছে, হি ইজ অনলি প্রাইমারি মেকার। বিদ্যাসাগর সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু এমন কথা বলছেন। নিচের তালিকায় কে বিদ্যাসাগরের জীবনীকার? বিদ্যাসাগরের জীবনীকার সম্পর্কে কিন্তু জানতে হবে, এর মধ্যেই কিন্তু প্রশ্ন আসে। বিনয় ঘোষ, বিহারীলাল সরকার, চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়, স্বপন বসু। এক্ষেত্রে কিন্তু বিহারীলাল সরকার এবং চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় উভয়ই সঠিক হবে, উভয়ই কিন্তু বিদ্যাসাগরের জীবনীকার। বিষয়টি ক্লিয়ার করতে পারছি? পরবর্তী পেজে চলে যাব, 24 নম্বরে। বিদ্যাসাগর কবি নন, গদ্য লেখক। বিদ্যাসাগর সম্পর্কে কে এই কথা বলছেন? অপশানে রয়েছে বিনয় ঘোষ, বিহারীলাল সরকার, ঈশ্বর গুপ্ত নাকি স্বপন বসু? সঠিক উত্তর কিন্তু ঈশ্বর গুপ্তকে কিন্তু এই কথাটা বলছেন যে বিদ্যাসাগর কবি নন, গদ্য লেখক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন রচনাটি অবলম্বনে সিনেমা নির্মিত হয়? কোনটি? ভ্রান্তিবিলাস। সঠিক উত্তর অপশান গ, প্রভাবতী সম্ভাষণ হবে না, এটি কিন্তু অনেকটা বিয়োগান্তক কাহিনী নিয়ে রচিত। বোধোদয় নয়, বিনয় ঘোষ এখানে চরিত্র রয়েছে, এটা কখনো হয় না। আর এটা কিন্তু ভ্রান্তিবিলাস রচনাটি অবলম্বনে সিনেমা নির্মিত হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই রচনায়। নেক্সট, মাধব, যাদব, ভুবন ও গোপাল কোন রচনার চরিত্র? খুব ইম্পর্টেন্ট, দেখুন। অতি অল্প হইল, এটা হবে না। রত্ন পরীক্ষা হবে না। আবার অতি অল্প, এগুলো সব ব্যঙ্গ প্রধান রচনা। এই মাধব, যাদব, ভুবন, গোপাল এগুলো কিন্তু বর্ণ পরিচয়ে এই চরিত্রগুলো রয়েছে। আমরা ছোটোবেলায় যখন বর্ণ পরিচয় পড়েছি, এখন হয়তো মনে পড়বে না, কিন্তু বর্ণ পরিচয় খুলে দেখলে দেখা যাবে সেখানে কিন্তু এই চরিত্রগুলোরই অবস্থান রয়েছে। এই চরিত্রগুলো নিয়েই কিন্তু বিভিন্ন কাহিনী রচিত হয়েছে। বিদ্যাসাগরের কোন রচনাটি অশ্লীলতায় অভিযুক্ত হয়েছিল? অশ্লীলতায় অভিযুক্ত হয়েছিল, যেমন রবীন্দ্রনাথেরও হয়েছিল করিও কোমল, ঠিক একইভাবে বিদ্যাসাগরের কোন রচনাটি অশ্লীলতায় অভিযুক্ত হয়েছিল? অতি অল্প হইল, রত্ন পরীক্ষা। অতি অল্প হইল কি বলুন তো? ব্যঙ্গপ্রধান রচনা। রত্ন পরীক্ষা তো হবে না। বেতাল পঞ্চবিংশতিটা কিন্তু হবে, এটাই কিন্তু সঠিক উত্তর। এটি বিদ্যাসাগরের এমন একটি রচনা যা অশ্লীলতার অভিযোগে অভিযুক্ত হয়েছিল। বর্ণ পরিচয় তো হবে না, বর্ণ পরিচয় ঠিকঠাকই রয়েছে। বেশ, তাহলে সঠিক উত্তর হলো বেতাল পঞ্চবিংশতি, যা অশ্লীলতার দায়ে অভিযুক্ত হয়েছিল। নেক্সট, বিদ্যাসাগরের কোন রচনাটি জেমস লং ভেরি পপুলার বলেছেন? কোন রচনাটিকে? অতি অল্প হইল, রত্ন পরীক্ষা, বেতাল পঞ্চবিংশতি নাকি বর্ণ পরিচয়? কোনটাকে ভেরি পপুলার? পপুলার মানে কি? জনপ্রিয়, বিখ্যাত। ভেরি মানে কি? খুব বেশি, এই ব্যাপারটা। তাহলে কোনটাকে বলেছেন? সঠিক উত্তর কিন্তু বেতাল পঞ্চবিংশতি। অর্থাৎ এই বেতাল পঞ্চবিংশতি নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে কখনো অশ্লীলতার দায়ে আক্রান্ত হয়েছে, অভিযুক্ত হয়েছে, আবার কখনো কিন্তু এটি জেমস লং বলছেন যে ভেরি পপুলার, খুবই বিখ্যাত, খুবই জনপ্রিয়। কিছুটা ক্লিয়ার করতে পারলাম? এই হলো বিদ্যাসাগরের বিভিন্ন রচনা।
যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো না বললেই নয়, যেগুলো জানে রাখা খুবই দরকার, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোই কিন্তু আজকের এপিসোডে আমরা একটু আলোচনা করার চেষ্টা করলাম। এ ব্যাপারে আপনাদের মতামত কী, এ ব্যাপারে আপনাদেরও কিছু জানার থাকলে কিংবা তথ্য এখানে অ্যাড করার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন। পরবর্তী এপিসোডে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। সেই সঙ্গে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, প্রয়োজনীয়দের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।